হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আজকে আমার প্রথম ক্লাস, একটু নার্ভাস লাগছে, তাও ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন। জীবনবিজ্ঞানের একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা টপিক। যে টপিকের নাম হচ্ছে কি বলতো? ভিটামিন। এই ভিটামিন কি? তাহলে ভিটামিনের সংজ্ঞাটা আগে আমরা প্রথমে জেনে নিই। ভিটামিন হচ্ছে এমন একটা খাদ্য উপাদান যা কি বলতো খুবই অল্প পরিমাণ খাবারে থাকে। অল্প পরিমাণ খাবারে থাকলেও আমাদের যে দেহের বৃদ্ধি, পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু করতে সাহায্য করে। তাকে আমরা কি বলি? ভিটামিন বলি। তাহলে ভিটামিন হচ্ছে এক বিশেষ খাদ্য উপাদান, যে খাদ্য উপাদান আমাদের কি বলতো খাবারে খুবই অল্প, অতি অল্প বা খুবই অল্প পরিমাণে থাকে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে সাহায্য করে। তাকে আমরা কি বলি? ভিটামিন বলি। এবার দেখো, এই যে ভিটামিন শব্দটি, এই ভিটামিন শব্দটি 1912 সালে 1912 সালে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক। এই ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন শব্দটি 1912 সালে ব্যবহার করেছিলেন। তাহলে একটু আগে আমরা কি বললাম? ভিটামিন হলো এমন এক ধরনের জৈব যৌগ যা মানুষের খুবই কম মাত্রায় প্রয়োজন হয়। তাহলে আমরা দেখবে বিভিন্ন ধরনের খাবার খাই, তার মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে বা কার্বস আছে, প্রোটিন আছে, তারপরে হচ্ছে ফ্যাট আছে, আরও অন্যান্য কিছু আমরা কি খাই? জল খাই, তারপরে হচ্ছে মিনারেল, ভিটামিন সব কিছুই আমরা খেয়ে থাকি। তাহলে কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে আমরা শক্তি বা এনার্জি পেলেও এই যে ভিটামিন, এই ভিটামিন থেকে আমরা কোনো প্রকার এনার্জি বা শক্তি পাই না। বোঝা গেল? তাহলে কি বললাম বলো তো? ভিটামিন শব্দটি 1912 সালে একজন ব্যক্তি ব্যবহার করেছিলেন, সেই ব্যক্তির নাম হলো ক্যাসিমির ফ্রাঙ্ক। ভিটামিন থেকে কোনো প্রকার এনার্জি বা শক্তি আমরা পাই না। এবার দেখো, দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। তাহলে কি বললাম বলতো? দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলো গুলো দেখে নাও। তাহলে আমরা একটু গল্পের ছলে পড়ি। ধরো তোমরা দুই বন্ধু আছো, তোমার একটা বন্ধু খুবই স্বাস্থ্যবান। তাহলে সেই বন্ধুটাকে হয়তো তোমার থেকে, সেই বন্ধুটি তোমার থেকে একটু দূরে আছে, সেই বন্ধুটাকে তুমি তোমার কাছে ডাকছো। তাহলে কি বলবে? এই বন্ধু, একটু এই দিকে আয় তো। তাহলে কোন দিকে আয়? এই দিকে আয়। এ ডি ই কে, এই দিকে আয়। তাহলে তোমার যে স্বাস্থ্যবান বন্ধুটাকে তুমি তোমার দিকে ডাকছো, তাহলে সেখান থেকে কি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনটা কি মনে পড়লো? এই দিকে আয়, এই দিক থেকে এ ডি ই কে। এছাড়াও ভিটামিনের আরেকটা ভাগ কি বললাম? জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনকে আমরা কি রূপে মনে রাখবো? WBC। ডাব্লু মানে কি? ওয়াটার, আর ভিটামিন বি এবং সি। তাহলে জলে দ্রবণীয় ভিটামিনকে আমরা মনে রাখবো WBC। অর্থাৎ জলে দ্রবণীয় ভিটামিন কোন কোনগুলো? ভিটামিন বি এবং ভিটামিন সি। এবার দেখো, এই ভিটামিন সম্পর্কে আমরা হালকা হালকা কয়েকটা জিনিস জেনে নিই। প্রথম হচ্ছে, আমরা একটু আগে পড়লাম কোন কোন ভিটামিন জলে দ্রবণীয় বলো? ভিটামিন বি এবং সি। তাহলে যেহেতু ভিটামিন বি এবং সি জলে দ্রবণীয়, সেই জন্য খোসা ছাড়ানো কোনো সবজি বেশি পরিমাণে জলে ধুলে বা অনেকক্ষণ ধরে জলে পরিষ্কার করলে সেই সবজি থেকে কি হয়? ভিটামিন বি এবং সি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় তার কারণ কি? ভিটামিন বি এবং সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এখানে যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমাদের একটা স্যার বলতেন, তোমার বাড়িতে বাবা বাজার করে নিয়ে এসছে, মা সুন্দর করে আলুটি, পটলটি, সবজিগুলো ভালো করে ছিলছে। মা জানে না সে ভিটামিন সবজিটা ভালো করে জলে ধুলে কি নষ্ট হয়ে যাবে? ভিটামিন বি এবং সি নষ্ট হয়ে যাবে। এছাড়াও দেখো, আমরা কি বললাম? ভিটামিন বি ও সি হচ্ছে জলে দ্রবণীয়। সেই জন্য আমাদের শরীরে যে সমস্ত ভিটামিন বি এবং সি গুলো আছে, সেগুলো মূত্রের মাধ্যমে কি হচ্ছে? শরীর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখো, ভিটামিন বি ও সি জলে দ্রবণীয় হওয়ার কারণে মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এবার দেখো, এখান থেকে তাহলে একটা সহজ প্রশ্ন তোমরাই বলো, কোন ভিটামিন মানব শরীরে জমা হতে পারে না? তাহলে ভিটামিন বি এবং সি কি? অবশ্যই জলে দ্রবণীয়। তাহলে অবশ্যই যদি জলে দ্রবণীয় হয়, আর এই ভিটামিনগুলো যদি মূত্রের দ্বারা মানব শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে এগুলো মানব শরীরে কি করে জমা হতে পারবে বলো? তাহলে অবশ্যই ভিটামিন বি ও সি
মানব শরীরে জমা হতে পারে না, অতিরিক্তটা মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এবার কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয় বললাম, দেখো তাহলে আমাদের শরীরে তো ফ্যাট থাকে, তাহলে যে সমস্ত ভিটামিনগুলো ফ্যাটে দ্রবণীয় সেই সমস্ত ভিটামিনগুলো কি আমাদের শরীরে জমা হয়, তাহলে কি কি বলো, এ, ডি, ই এবং কে, এই চারটে ভিটামিন মানব শরীরে ফ্যাটে জমা হয়। এবার প্রশ্ন আসে এই ভিটামিনগুলো শরীরের মূলত কোন অংশে বেশি জমা হয়, তাহলে এই যে ভিটামিনগুলো আছে এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো মূলত মানব শরীরের লিভার বা যকৃতে বেশি পরিমাণে জমা হয়। তাহলে বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে কোন ভিটামিন যকৃতে সব থেকে বেশি পরিমাণে জমা থাকে, এবার সবগুলো যদি অপশনে থাকে তাও আমরা সব থেকে যে ভিটামিনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ হচ্ছে একমাত্র ভিটামিন যেটা সর্বাধিক পরিমাণে আমাদের শরীরে যকৃৎ বা লিভারে জমা হয়। এছাড়া দেখো কোন কোন ভিটামিন মানব শরীরে উৎপন্ন হয়, এখান থেকে প্রশ্ন এসেছিল মানব শরীরে কোন কোন ভিটামিন উৎপন্ন হয়। তাহলে ভিটামিন ডি, ভিটামিন ডি দেখো সূর্যের আলো থেকে আমরা পেলেও এটা কিন্তু আমাদের শরীরেই তৈরি হচ্ছে। তাছাড়া ভিটামিন কে ও বি12, এটা মানব শরীরের যে বৃহদন্ত্র আছে, বৃহদন্ত্রের একটা ভাগ হচ্ছে কোলন, এই কোলন নামক স্থান থেকে এই ভিটামিন কে এবং বি12 তৈরি হয়। তাহলে ভিটামিন ডি কোথা থেকে তৈরি হচ্ছে, সানলাইটের দ্বারা পেলেও আমাদের মানব শরীরে তৈরি হচ্ছে। এছাড়া ভিটামিন কে এবং বি12 বৃহদন্ত্রের কোলন নামক স্থান থেকে তৈরি হচ্ছে। এবার দেখো আমরা ভিটামিন সি সম্পর্কে হালকা কিছুটা জেনে নিই। ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে একমাত্র ভিটামিন যেটা শুধুমাত্র কোথায় বলতো, উদ্ভিদ দেহে পাওয়া যায়। তাহলে কোন ভিটামিন শুধুমাত্র উদ্ভিদ থেকে পাই, সেটা হবে চোখ বন্ধ করে আমরা কি বলবো, ভিটামিন সি। ভিটামিন সি আমরা শুধুমাত্র উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এই ভিটামিনটি হলো তাপ নিরপেক্ষ, তাপ নিরপেক্ষ বা হিট সেন্সিটিভ, অর্থাৎ বেশি তাপমাত্রায় এই ভিটামিনটি নষ্ট হয়ে যায়। তাহলে বেশি যদি তাপমাত্রা হয় তাহলে এই ভিটামিনটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এছাড়া দেখো আমরা যদি স্মোকিং বা ধূমপান করি অথবা অ্যালকোহল বা মদ পান করি, তাহলে যে ব্যক্তি স্মোকিং বা অ্যালকোহল পান করবে, স্মোকিং করবে বা অ্যালকোহল পান করবে, সেই ব্যক্তির শরীরে কি দেখা যাবে বলতো, ভিটামিন সি এর অভাব দেখা যাবে। অভাব দেখা কেন যাবে, স্মোকিং করলে বা অ্যালকোহল পান করলে আমাদের শরীর কি করে, টেম্পারেচার বৃদ্ধি পায় বা উষ্ণতা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়, টেম্পারেচার বা উষ্ণতা বৃদ্ধি পায়। আর উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে, ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। তার কারণ কি, ভিটামিন সি হচ্ছে হিট সেন্সিটিভ বা তাপ নিরপেক্ষ, বেশি তাপ সহ্য করতে পারে না। এছাড়াও দেখো ভিটামিন সি এর প্রধান আরেকটা কাজ হচ্ছে, ভিটামিন সি আমাদের শরীরে, মানব শরীরে ঘা বা ক্ষত বা আঘাত ঠিক করতে সাহায্য করে। তাহলে আমাদের কোনো জায়গায় যদি আঘাত লাগে বা ঘা হয় বা ক্ষত হয়, সেই জায়গাটা ঠিক করতে কে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ভিটামিন সি ভূমিকা পালন করে। এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা হলো যে দুধকে সুষম খাবার বলা হয় না কেন। দুধে দেখো আমরা একটু আগে পড়লাম ভিটামিন সি শুধুমাত্র আমরা কোথায় পাই বলো, উদ্ভিদে পাই। এবার দেখো আমরা যে গরুর দুধ পান করছি, সেই গরুর দুধ কিন্তু উদ্ভিদ থেকে না, আমরা একটা প্রাণী থেকে পাচ্ছি। তাহলে প্রাণী থেকে পাওয়ার কারণে দুধে কি থাকছে না, ভিটামিন সি থাকছে না ও লোহা থাকে না। তাহলে দেখো ভিটামিন সি এবং লোহা এর অভাব থাকার কারণে দুধকে বর্তমানে আমরা কি বলতে পারছি না, দুধকে বর্তমানে আমরা সুষম খাবার বলতে পারছি না বা সুষম খাদ্য বলতে পারছি না। এবার দেখো আমরা ভিটামিন ডি থেকে কয়েকটা প্রশ্ন জেনে নিই। তাহলে একটু আগে পড়লাম মানব শরীরে কোন ভিটামিন তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি মানব শরীরে তৈরি হচ্ছে। দেখো আমাদের যে কটা ভিটামিন আছে সব থেকে তাড়াতাড়ি আমাদের শরীরে তৈরি হয় হচ্ছে ভিটামিন ডি। তাহলে কোন ভিটামিন মানব শরীরে সব থেকে তাড়াতাড়ি তৈরি হয়, সেটা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন সানশাইন ভিটামিন নামে পরিচিত, বুঝতেই পারছো সূর্যের আলো থেকে যেহেতু আমরা এই ভিটামিন পাচ্ছি, সেই জন্য এই ভিটামিন কি নামে পরিচিত, সানশাইন ভিটামিন নামে পরিচিত। এছাড়া দেখো এই ভিটামিন পোর্সম্যান ভিটামিন নামেও পরিচিত। পোর্সম্যান ভিটামিন কেন বলা হচ্ছে বলতো, দেখবে দরিদ্র বা গরিব মানুষরা, দরিদ্র বা গরিব মানুষরা বেশি পরিমাণে রোদে কাজ করে, বেশি পরিমাণে কোথায় কাজ করে, রোদে কাজ করে। হয় সে মাঠে মুনিশ খাটছে অথবা রাজমিস্ত্রি বা অন্যান্য রোদ্রে, প্রচন্ড রোদে কাজ করছে।
তাহলে রৌদ্রে যদি কাজ করে, আর আমাদের ভিটামিন ডির প্রধান উৎস কি? সূর্যের আলো। তাহলে ভিটামিন ডির প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। তাহলে ডাইরেক্ট সেই ব্যক্তি কি পাচ্ছে? সূর্যের আলো পাচ্ছে। তার ফলে এই ভিটামিন কি 1 টাকা না খরচ করেও আমাদের শরীরে উৎপাদন হচ্ছে, অর্থাৎ কোর্সম্যান ভিটামিন, মানে কোনো খরচ ছাড়াই আমরা এই ভিটামিন পেয়ে যাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আমরা ভিটামিন যে ডি যেটার কথা বলছি, এই ভিটামিনটা যে সূর্যের আলো থেকে পাচ্ছি ঠিক আছে, কিন্তু এই ভিটামিনটা আমাদের শরীরে শোষণের জন্য কিসের প্রয়োজন? ক্যালসিয়ামের প্রয়োজন। তাহলে ভিটামিন ডি শুধুমাত্র সূর্যের আলো থেকে পেলে হবে না, এই ভিটামিনটি শোষণ করার জন্য অবশ্যই কার প্রয়োজন? ক্যালসিয়ামের প্রয়োজন। এখান থেকে মোটামুটি বেসিক কিছু ধারণা আমরা পেলাম। এবার দেখব যে ভিটামিনগুলো নাম, তাদের রাসায়নিক নাম, তাদের ফলে কি রোগ হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়ব। দেখো, তাহলে প্রথম আমরা পড়ব হচ্ছে ভিটামিন এ। প্রথম ভিটামিনের নাম কি বলো? ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে র শব্দটা মনে রাখবে, র। তাহলে র থেকে আমরা কি পাচ্ছি? রয়ে রেটিনল, রয়ে পাচ্ছি রাতকানা রোগ। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম র থেকে রেটিনল এবং র থেকে হচ্ছে রাতকানা রোগ। এছাড়াও আর একটি রোগ হয় যেটা হচ্ছে জ্যারথ থ্যালামিয়া। জ্যারথ থ্যালামিয়া। এবার দেখো, এই যে ভিটামিন এ এর উৎসটা আমাদেরকে জানতে হবে। এর উৎস ক্যারোটিন, বিটা ক্যারোটিন পিগমেন্ট। কি বললাম? বিটা ক্যারোটিন পিগমেন্ট। বিটা ক্যারোটিন পিগমেন্ট কি বলতো? এক ধরনের রঞ্জক। এই যেমন ক্লোরোফিল থাকলে গাছের পাতা কেমন হয়? সবুজ হয়। তেমনি ক্যারোটিন থাকলে তার রং কমলা, হালকা হলুদ বা লাল রঙের হয়। অর্থাৎ যে সমস্ত খাবারগুলো কমলা কালারের, হালকা লাল কালারের বা হলুদ কালারের, সেই সমস্ত খাবারে আমরা কি পেয়ে থাকি? ভিটামিন এ পেয়ে থাকি। তার সব থেকে ভালো উদাহরণ হলো গাজর। তাহলে বিগত বছরের পরীক্ষায় এসেছিল যে নিম্নের কোন খাবারে ভিটামিন এ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সেখানে অপশন কি ছিল? গাজর। তাহলে গাজরে ভিটামিন এ সব থেকে বেশি থাকে। এছাড়া কমলা বা লাল বা হলুদ রং কোথায় কোথায় দেখা যায় বলো? পাকা আম, পাকা পেঁপে, পাকা লাল কুমড়ো গুলো, এছাড়া কি হাঁসের বা মুরগির ডিমের কুসুম, এছাড়াও কিসে কিসে পাই? মাছের যকৃতের তেল। এক কথা মনে রাখবে, বিটা ক্যারোটিন অর্থাৎ কমলা কালারে যে সমস্ত সবজিগুলো আছে সেখান থেকে আমরা কি পেয়ে থাকি? ভিটামিন এ পেয়ে থাকি। তার মধ্যে উদাহরণ হলো গাজর, পাকা আম, পাকা পেঁপে, এছাড়া যেমন কি বললাম ডিমের কুসুম ইত্যাদি ইত্যাদি। দেখো, ভিটামিন এ এর এক্সট্রা নোট একটু জেনে রাখো। আমাদের চোখ, ডাব্লিউবিপিতে এসেছিল চোখে কোন কোষ থাকে? অপশন ছিল রড কোষ। রড কোষ। এই যে চোখের রড কোষ বলছি, এই রডপসিন নামক চোখের রঞ্জক তৈরি করে। যে চোখের রডপসিন নামক কি করছে? এক ধরনের রঞ্জক তৈরি করছে। এই রঞ্জক তৈরি করার কারণ কি বলতো? এই যে রঞ্জক তৈরি করছে, এর প্রধান কাজ হচ্ছে মৃদু আলোতে বা কম আলোতে দেখতে সাহায্য করা। কম আলোতে আমাদেরকে দেখতে সাহায্য করা। অর্থাৎ যাদের শরীরে ভিটামিন এ ভালো পরিমাণে আছে, তাদের কোষের রঞ্জকটা কি হবে? ভালো পরিমাণে তৈরি হবে। তাহলে তারা কম আলোতে কি দেখতে পাবে? ভালো দেখতে পাবে। আর যাদের অভাব আছে তাদের কি হবে? কোষের রঞ্জক কম তৈরি হবে, মৃদু আলোতে তারা কম দেখতে পাবে। কম দেখতে পাওয়ার ফলে তারা কি রাতে কম দেখবে, সেই জন্য তাদেরকে আমরা কি বলবো? রাতকানা রুগী বলবো। এরপরে দেখো, বিটা আমরা একটু পরে পড়ছি, কারণ বি এর প্রায় 8টা ভাগ, ওটা আমরা লাস্টের দিকে পড়ছি। এবার দেখো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এই যে ভিটামিন সি, এর অভাবে মূলত কি রোগ হয়? এর অভাবে মূলত স্কারভি রোগ হয়। কি রোগ হয় বললাম? স্কারভি রোগ হয়। আর একটা রোগ হয়, সেটা হচ্ছে সেইলর ডিজিজ। এই সেইলর ডিজিজ রোগটা কি বলতো? সেইলর এর মানে হচ্ছে নাবিক। এর মানে কি বলতো? নাবিক। অর্থাৎ প্রাচীন যুগে বা আগেকার যুগে, আগে আমাদের ব্যবসা বাণিজ্য কিসের দ্বারা হতো? জলজাহাজের দ্বারা হতো। সেখানে তো এখনকার বর্তমান সময়ের মতো এত অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না যে ফ্রিজ থাকবে, রেফ্রিজারেটর বা ফ্রিজগুলো থাকবে। তখন কি হতো? যে সমস্ত কাঁচা শাকসবজি ছিল সেগুলো নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে হতো, নইলে কি যাবে? পচে যাবে। এবার একটা জাহাজ যখন পাড়ি দেবে এক দেশ থেকে অন্য দেশ, প্রায় 6 মাস, 8 মাস বা 10 মাস পর্যন্ত তারা সমুদ্রে ভেসে থাকতো। এবার তাদের কাছে হয়তো খুব বেশি হলে 15 থেকে 20 দিন, ম্যাক্সিমাম 30 দিন
সবজিগুলো ভালো থাকতো, তারপর সেই সবজিগুলো কি খেয়ে শেষ করে ফেলতে হতো, নইলে নষ্ট হয়ে যেত। এবার সবজিতে ছাড়া বা উদ্ভিদ দেহে ছাড়া আমরা ভিটামিন সি পাই না। তাহলে সেই সমস্ত মানুষ 1 মাসের মধ্যে তাদের যদি সবজি খেয়ে শেষ করে ফেলে, বাকি সময়টা কি আর সবজির মুখ দেখতে পাচ্ছে না। এর ফলে তাদের শরীরে কি ভিটামিন সি এর অভাব দেখা দিচ্ছে। এই যে এক ধরনের রোগের সৃষ্টি হতো, সেই জন্য নাবিকদের এই রোগটা হতো বলে এইখান থেকে নাম হয়েছে সেইলর ডিজিজ, অর্থাৎ নাবিকের রোগ। আর নাবিকের রোগ হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর কিসে বলো? অভাব। এবার দেখো, এই খাবারের উৎস হচ্ছে প্রধানত টক জাতীয় ফল। টক জাতীয় ফল বলতে এর প্রধান এবং সব থেকে বেশি যেখানে আমরা ভিটামিন সি পাই সেটা হচ্ছে আমলকি। এছাড়াও আমরা কমলা লেবুতে পেয়ে থাকি, এছাড়াও আমরা কিসে বলতো, পাতি লেবু, যে লেবুগুলো আমরা ভাতে বা শরবত করে খাই সেখানেও পেয়ে থাকি, বা আমরা কাঁচা লঙ্কাতেও পেয়ে থাকি। প্রভৃতি জায়গাতেও আমরা কি এই ভিটামিন সি পেয়ে থাকি। এর পরের ভিটামিন দেখো, ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বলতো? ক্যালসিফেরল। তাহলে একটু আগে তোমাদেরকে কি বললাম, ভিটামিন ডি শোষণের জন্য কি প্রয়োজন? ভিটামিন ডি শোষণের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। ক্যালসিয়াম যদি তোমার শরীরের অভাব থাকে বা কম থাকে, তাহলে ভিটামিন ডি যতই তুমি গ্রহণ করো না কেন তোমার শরীর শোষণ করতে পারবে না। সেই ক্যালসিয়াম থেকে এর রাসায়নিক নাম কি এসছে বলতো? ক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এই ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয়। রিকেট রোগ মূলত কি রোগ বলতো? ধরো এটা বাচ্চা, এই বাচ্চাদের পা গুলো কেমন হয়ে যাচ্ছে? সোজা না থেকে হালকা বেঁকা বেঁকা অবস্থায় থাকে, এরকম করে পা গুলো বেঁকে গেল, এটা হচ্ছে রিকেট রোগ। শিশুদের পা গুলো বেঁকে যায়। আর বড়দের ক্ষেত্রে কি রোগ হয়? অস্টিও ম্যালেসিয়া, অ্যাস্টিও ম্যালেসিয়া। তাহলে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের ক্ষেত্রে রিকেট রোগ দেখা যায়, আর বড়দের ক্ষেত্রে অস্টিও ম্যালেসিয়া রোগ দেখা যায়। এর প্রধান উৎস একটু আগেই বললাম, সূর্যের আলো হচ্ছে সব থেকে ভালো উৎস। এছাড়া কি আছে? কড নামক এক প্রকার সামুদ্রিক মাছ আছে, যা যকৃতের তেল এর ভালো উৎস। দুধ, ডিম প্রভৃতি হচ্ছে ভিটামিন ডি এর খুব ভালো উৎস। এবার দেখো, এর পরের ভিটামিন হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বলতো? টেকোফেরল। এখান থেকে একটু গল্পের ছলে জানি, আমরা কি দেখেছি, যখন মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় বা যখন মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন মেয়েরা টক জাতীয় খাবার খেতে ভালোবাসে। তাহলে টক জাতীয় খাবার খেতে ভালোবাসে, টক থেকে আমরা কি শুনলাম বা জানলাম? টক থেকে টোকোফেরল। আর এই টোকোফেরল বা ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? বন্ধ্যাত্ব বা বাজা রোগের হয়। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বললাম? টোকোফেরল। এই টোকোফেরল কি একটু গল্পের ছলে কি বললাম? যখন মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন টক খেতে পছন্দ করে। এবার টক যদি কম খায়, মজার ছলে বলছি জাস্ট, তাহলে সে মেয়ের কি রোগ হবে? বন্ধ্যাত্ব বা বাজা রোগ হবে। এর প্রধান উৎস কি বলতো? এর প্রধান উৎস হচ্ছে বাদাম, সবুজ শাকসবজি, সয়াবিন, ডিম প্রভৃতি। এর প্রধান উৎস হচ্ছে এগুলো। এরপরে দেখো, এর পরের ভিটামিন হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ফাইলোকুইনন, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এই ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? রক্ততন্ত্রণ ব্যাহত হয়। রক্ততন্ত্রণ ব্যাহত হয় বলতে ধরো তুমি খেলতে গিয়ে পড়ে গেলে বা কোনো কারণে তোমার হাত হয়তো সামান্য কেটে গেল, সেখান থেকে কি প্রচুর পরিমাণে রক্ত পড়বে। যার শরীরে ভিটামিন কে ভালো আছে তার রক্ত খুব তাড়াতাড়ি জমাট বাঁধবে, হয়তো কারো 10 সেকেন্ড বা 12 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে জমা বেঁধে যাচ্ছে। আবার যার শরীরে ভিটামিন কে অভাব দেখা দেবে তার শরীরে এই রক্ত জমাট বাঁধতে কি হবে? অনেক টাইম লাগবে। সেই জন্য বলছে রক্ততন্ত্রণ ব্যাহত হয়। এর প্রধান উৎস কি বলতো? সবুজ শাকসবজি এবং ডিম। এছাড়াও দেখো, একটা কথা বলতে ভুলে গেছি, ভিটামিন ই বিউটি ভিটামিন নামে পরিচিত। ভিটামিন ভিটামিন ই কি ভিটামিন নামে পরিচিত? এটা বিউটি ভিটামিন নামে পরিচিত। দেখবে, পেনটা চেঞ্জ করে একটু, ওষুধের দোকানে এক ধরনের ক্যাপসুল পাওয়া যায় যেটা হচ্ছে সবুজ কালারের। এই ভিটামিনটি মূলত কি? এই ট্যাবলেট বা ক্যাপসুলটা হচ্ছে ভিটামিন ই এর ক্যাপসুল। এই ভিটামিন ইতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। কি থাকে? অ্যান্টি অক্সিডেন্ট থাকে।
এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ত্বকের ত্বকের চকচকে ভাব নিয়ে আসে। সেই জন্য প্রচুর পরিমাণে যারা সেলিব্রিটি বা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা দেখবে ভিটামিন ই ক্যাপসুল কি করে, রূপচর্চা করার জন্য ব্যবহার করে থাকে। এরপর দেখো, এবার আমাদের সর্বশেষ ভিটামিন যেটা বাদ পড়ে গেছিল প্রথমে, সেটা হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি, ভিটামিন বি হলো মূলত 8 প্রকার। ভিটামিন বি মূলত কত প্রকার? 8 প্রকার। সেই 8 প্রকার কি কি প্রথমে আমরা জেনে নিই। B1, B2, B3, তারপর হচ্ছে B5, B6, B7, B9 এবং B12। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে ভিটামিন বি মূলত 8 প্রকার। সেই জন্য আমরা ভিটামিন বি কে কি বলে থাকি? বি কমপ্লেক্স বলে থাকি। এবার দেখো, ভিটামিন যে B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। এই থায়ামিন বা ভিটামিন B1 এর অভাবে কি রোগের সৃষ্টি হয়? বেরিবেরি নামক এক প্রকার রোগের সৃষ্টি হয়। এরপর দেখো, ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এর রাসায়নিক নাম কি বললাম? রাইবোফ্লাভিন। এর ফলে মূলত দুটো প্রকার রোগের সৃষ্টি হয়। এর অভাবে মূলত দুটো প্রকার রোগের সৃষ্টি হয়। একটা হলো চিলোসিস। চিলোসিসকে কি বলছে? বাংলা কথায় ঠোঁটে ঘা, ঠোঁটে ঘা হওয়া। আর একটা হচ্ছে গ্লটাইটিস, গ্লসাইটিস, গ্লসাইটিস। একটা কি বললাম? চিলোসিস, আর একটা বললাম গ্লসাইটিস। এই গ্লসাইটিস মানে হচ্ছে জিভে ঘা। তাহলে চিলোসিস মানে ঠোঁটে ঘা, আর গ্লসাইটিস মানে হচ্ছে জিভে ঘা। এরপর দেখো, ভিটামিন B3। ভিটামিন B3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন B3 রাসায়নিক নাম কি? নিয়াসিন। পরীক্ষায় প্রচুরবার দিয়েছে যে পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন B3। আর একটা পরীক্ষায় যেটা এসে থাকে যে বেরিবেরি, বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সেটা হচ্ছে ভিটামিন B1। ভিটামিন B1। এরপর দেখো, এরপর হচ্ছে ভিটামিন B7। ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। কি বললাম? বায়োটিন। এই ভিটামিন B7 যার শরীরে কম থাকে তার চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে, তার চুল বা হেয়ার ফল হওয়ার সমস্যা থাকে। সেই জন্য ভিটামিন B7 কে আমরা ভিটামিন এইচ নামে জানি। সেই জন্য ভিটামিন B7 কে আমরা কি নামে জানি? ভিটামিন এইচ। এইচ মানে হচ্ছে হেয়ার। এরপর দেখো, ভিটামিন হচ্ছে B9। এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর এর মধ্যে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। সেই জন্য দেখবে যখন মায়েরা প্রেগনেন্ট অবস্থায় থাকে বা মহিলারা প্রেগনেন্ট অবস্থায় থাকে, ডাক্তারে ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 খাওয়ার জন্য প্রেসক্রাইব করেন বা প্রেসক্রিপশনে লেখেন যে ফলিক অ্যাসিড তোমাদেরকে খেতে হবে। এর হবে কি রোগ হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এর হবে রোগ হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবার দেখো, আমাদের লাস্ট ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12-এ কি থাকে? প্রচুর পরিমাণে কোবাল্ট ধাতু থাকে। কোন ধাতু থাকে? কোবাল্ট ধাতু থাকে। সেই জন্য B12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবলামিন। প্রচুর পরিমাণে কোবাল্ট ধাতু থাকার জন্য এর নাম কি আছে? কোবলামিন। এর অভাবে কি হয় দেখো, এই ভিটামিন B12-এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। পারনিসিয়াস অ্যানিমিয়া। আর একটা উপসর্গ দেখা যায় যেটা হচ্ছে স্ট্রবেরি টাং। স্ট্রবেরি টাং মানে ধরো এটা তোমার জিভের ছবি আঁকলাম, এরকম জিভের ওপর দেখবে ফোটা ফোটা এক ধরনের স্ট্রবেরি যেমন ফলের ওপর বীজের মতো যেমন থাকে, ঠিক সেরকম তোমার জিভের ওপর এরকম ফোটা ফোটা সৃষ্টি হয়। এই যে ফোটা ফোটা সৃষ্টি হচ্ছে, এটাই স্ট্রবেরি টাং নামে পরিচিত। এরপর দেখো, কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে ভিটামিন B12 প্রচুর পরিমাণে থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে ভিটামিন B12 থাকে। আর একটু আগেই বললাম পড়ানোর সময় প্রথম দিকে যে ভিটামিন এ এর প্রধান সঞ্চয় স্থল কোথায় বলো? সেটা হচ্ছে আমাদের শরীরে যকৃৎ বা লিভার। এবার দেখো, আমরা এতক্ষণ যে পড়লাম সেই জিনিসটা আমরা একবার রিকল করে নিই। তাহলে কি বললাম বলো? ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
প্রথম 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। ক্যাসিমির ফ্রাঙ্ক। এরপর কি বললাম বলো, দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে আমরা কয় ভাগে ভাগ করি? দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর একটা হচ্ছে জলে দ্রবণীয়। ফ্যাটে দ্রবণীয় কি বললাম বলো, তোমার একটা স্বাস্থ্যবান বন্ধু আছে, তাকে কি বলে ডাকবে তোমার কাছে ডাকলে? এই একটু এইদিকে আইতো, ADPK, এইদিকে আইতো। আর জলের দ্রবণীয় ভিটামিন হচ্ছে WBC। ডাব্লু মানে হচ্ছে ওয়াটার, আর বি মানে হচ্ছে ভিটামিন বি, এবং সি মানে হচ্ছে ভিটামিন সি। তারপরে কি বললাম বলো, কোন ভিটামিন মানব শরীরে জমা হতে পারে না? যেহেতু ভিটামিন বি ও সি জলে দ্রবণীয়, সেই জন্য এই ভিটামিনগুলো কি মানব শরীরে জমা হতে পারে না। মানব শরীরে কি হতে পারে না? জমা হতে পারে না, মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তারপরে কি জানলাম বলো, কোন ভিটামিন হচ্ছে তাপ নিরপেক্ষ? তাহলে ভিটামিন সি হচ্ছে তাপ নিরপেক্ষ, অর্থাৎ তাপ বা আগুনের সংস্পর্শে আসলে ভিটামিন সি কি হয়? নষ্ট হয়ে যায়। তাপ বা আগুনের সংস্পর্শে আসলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তারপরে কি বললাম বলো, দুধকে সুষম খাবার বলা হয় না কেন এখন বর্তমানে? দুধকে সুষম খাবার বলা হয় না, তার কারণ হলো দুধে ভিটামিন সি পাওয়া যায় না, আর একটা কি পাওয়া যায় না? লোহা পাওয়া যায় না। আর একটা কি জানলাম বলো, যে পোর্সম্যান ভিটামিন বা সানশাইন ভিটামিন কাকে বলা হয়? সানশাইন ভিটামিন বলা হচ্ছে ভিটামিন ডি কে, যেটা মানব শরীরে খুব তাড়াতাড়ি তৈরি হয়। এবার দেখো ভিটামিনগুলো আরেকবার আমরা জেনে নিই। ভিটামিন এর আরেকবার বলে দিচ্ছি, দেখো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। আর ভিটামিন এর হবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়ে থাকে। এরপর দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি হচ্ছে? অ্যাসকর্বিক অ্যাসিড, যার ফলে কি রোগ হয়ে থাকে? স্কারভি রোগ হয়ে থাকে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বললাম বলো? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যার হবে বাচ্চাদের রিকেট রোগ হয়ে থাকে এবং বড়দের অস্টিও ম্যালেসিয়া রোগ হয়ে থাকে। এরপর দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বললাম বলো? টোকোফেরল। আর এর হবে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। তারপরে কি বললাম? ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, যার অভাবে কি হয়? রক্ততন্ত্র ব্যাহত হয়। আর ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, যার অভাবে বেরিবেরি রোগ হয়। বি2 হচ্ছে রাইবোফ্লাভিন, যার অভাবে চিলোসিস রোগ হয়। ভিটামিন বি3 যে রাসায়নিক নাম নিয়াসিন, যার হবে কি হয়? পেলেগ্রা রোগ সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের মূলত পড়া। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবলামিন। বি9টা হচ্ছে ফলিক অ্যাসিড, বি12 হচ্ছে সায়ানোকোবলামিন। ভিটামিন বি12 এ কোন ধাতু থাকে? কোবাল্ট ধাতু। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর ভিটামিন বি12 বৃষ্টির জলে প্রচুর পরিমাণে থাকে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এখানেই সমাপ্ত করলাম। ভালো থেকো।